সপ্তম অধ্যায়। থিম: চুজ ইউর ওয়েপন্স। পররাষ্ট্রনীতি ও কূটনীতি। When diplomacy ends, war begins. অ্যাডলফ হিটলার। ভূমিকা: বিশ্বের দরবারে একটি রাষ্ট্রের অবস্থান কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে ওই রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি প্রণয়নে কতটা দক্ষ এবং সুদূরপ্রসারী। আমেরিকা, চীন, রাশিয়ার মতো পরাশক্তিরা কেন আজ বিশ্বের বুকে নিজেদের শক্তিমত্তা দাপটের সাথে প্রদর্শন করছে? এর কারণ খুঁজলে আমরা দেখতে পাবো তাদের পররাষ্ট্রনীতি কতটা দক্ষ এবং সুদূরপ্রসারী। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক বোমার আঘাতে ঝলসে যাওয়া একটি রাষ্ট্র জাপান কিভাবে তার দক্ষ কূটনীতিকে কাজে লাগিয়ে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। পররাষ্ট্রনীতি এজন্যই গুরুত্বপূর্ণ যে সমসাময়িক বিশ্বে কোনো একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাহায্য ছাড়া চলতে পারে না, আর এই সাহায্য আদায়ের লক্ষ্যে রাষ্ট্র নানা কৌশল গ্রহণ করে থাকে, আর এই কৌশলের বহিঃপ্রকাশ ঘটে কূটনীতির মাধ্যমে। তাই কূটনৈতিক রণকৌশল বা ডিপ্লোম্যাটিক ম্যানিউভার্স সাজাতে রাষ্ট্রকে কতগুলো ফ্যাক্টর বিবেচনায় নিতে হয়। এই অধ্যায়ে আমরা পররাষ্ট্রনীতি ও কূটনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সর্বশেষ সমসাময়িক কূটনৈতিক অঙ্গনে বহুল ব্যবহৃত কিছু কূটনৈতিক পরিভাষা নিয়ে থাকবে আলোচনা। পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ উপাদান। একটি দেশের সবচেয়ে অগণতান্ত্রিক পলিসি হচ্ছে পররাষ্ট্রনীতি। রাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তা সম্পর্কিত হওয়ায় এগুলো টপ সিক্রেট। তাই একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি সেগুলো আমরা জানি না, তবে রাষ্ট্রের আচরণ থেকে সেই রাষ্ট্রের পররাষ্ট্রনীতির ধরনটি বা নেচারটি আমরা অনুধাবন করতে পারি। কিছু অভ্যন্তরীণ এবং বহিরাগত বিষয় মাথায় রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হয়, যেগুলোকে আমরা ডিটারমিনেন্টস অফ ফরেন পলিসি বলে থাকি। পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদান। 1. জিওগ্রাফিক্যাল লোকেশন বা ভৌগোলিক অবস্থান। মানচিত্রে রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান পররাষ্ট্রনীতি প্রণয়নের অন্যতম নিয়ামক। বঙ্গোপসাগরের একটি কাছাকাছি রাষ্ট্র হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিতে হয়। অস্ট্রেলিয়ার চারদিকে সমুদ্র থাকায় দেশটির পররাষ্ট্রনীতিতে নৌবাহিনীর উপর গুরুত্ব আরোপ করতে হয়। ভূবেষ্টিত আফগানিস্তান সমুদ্রপথে বাণিজ্যের জন্য ইরান ও পাকিস্তানের বন্দর ব্যবহার করতে হয়, তাই আফগানিস্তান সরকারকে ইরান ও পাকিস্তানের কথা বিবেচনায় নিয়ে তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হয়। 2. সাইজ অফ দ্য স্টেটস বা রাষ্ট্রের আকার। আয়তনের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র কত বড় পররাষ্ট্রনীতি প্রণয়নে সেটি গুরুত্ব পায়। চীন আয়তনে এত বিশাল যে তার সাথে মোট 14টি রাষ্ট্রের সীমানা রয়েছে, তাই এই 14টি প্রতিবেশী রাষ্ট্রের কথা বিবেচনায় নিয়ে চীনকে তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হয়। ভৌগোলিক ভিন্নতার কারণে রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক স্ট্র্যাটেজিও ভিন্ন হয়। ভৌগোলিকভাবে রাশিয়ার রয়েছে বিশাল সীমানা, কিন্তু ভুটান, ট্রুভ্যালো, নাউরো, এস্তোনিয়া, বেনিন ইত্যাদি রাষ্ট্রগুলো আয়তনে অনেক ছোট, তাই রাশিয়ার পররাষ্ট্রনীতির সাথে ভুটানের পররাষ্ট্রনীতি মিলবে না। 3. পপুলেশন বা রাষ্ট্রের জনগণ। পররাষ্ট্রনীতি প্রণয়নে একটি রাষ্ট্রের জনগণের চাহিদা ও জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসংখ্য বাংলাদেশি প্রবাসী সৌদি আরব, ইরান, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছে, যেখান থেকে বাংলাদেশে প্রচুর রেমিটেন্স পাঠানো হয়। তাই যে সকল দেশে প্রবাসী বাংলাদেশি রয়েছে সেসব দেশকে গুরুত্ব দিয়েই বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি তৈরি করবে। একইভাবে ভারত প্রযুক্তিগত দিক থেকে তুলনামূলক অনেক উন্নত। টুইটার, গুগল, আইবিএম, মাইক্রোসফট সহ বহু প্রতিষ্ঠানের সিইও এখন ভারতীয়। এছাড়াও বহু বায়োটেক, ফার্মা প্রতিষ্ঠানের সিইও আছে ভারতীয়। যুক্তরাষ্ট্রের টেক ইন্ডাস্ট্রি এবং ডাক্তারি পেশায় রয়েছে ভারতীয়দের দাপট। কানাডায় ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা এমপি মন্ত্রী হচ্ছে। তাই বর্তমানে প্রতিবেশী দুর্বল ও ছোট রাষ্ট্র মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ ইত্যাদি রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কানাডা, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরিয়া ভারত। অর্থাৎ রাষ্ট্রের জনগণ শিক্ষিত ও প্রভাবশালী হলে সে দেশে পররাষ্ট্রনীতিও শক্তিশালী হয়। 4. ইকোনমিক রিসোর্সেস বা অর্থনৈতিক সক্ষমতা। অর্থনৈতিক শক্তি পররাষ্ট্রনীতি প্রণয়নের আরেকটি অন্যতম উপাদান। যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় তার পররাষ্ট্রনীতিতে ইকোনমিক স্যাংশনস শব্দটি রয়েছে।
শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে বশে আনা মার্কিন পররাষ্ট্রনীতির অন্যতম কৌশল। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের বিরুদ্ধে ইকোনমিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারছে না। তাই আমাদের অর্থনৈতিক দুর্বলতা মাথায় রেখেই পররাষ্ট্রনীতি সাজাতে হয়। অন্যদিকে জাপান শক্তিশালী হওয়ায় তার ইকোনমিক এইড পাওয়ার ব্যবহার করে বিশ্বজুড়ে তার ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছে। 5. মিলিটারি মাইট, সামরিক শক্তিমত্তা। আমি সামরিকভাবে কতটা শক্তিশালী সেটি প্রভাব পড়ে পররাষ্ট্রনীতি প্রণয়নে। আজকে কম্বোডিয়া কিংবা ফিলিপাইনকে আমরা অতটা গুরুত্ব দেই না, কিন্তু রাশিয়াকে গুরুত্ব দিচ্ছি। প্রশ্ন হচ্ছে কেন? অর্থনৈতিকভাবে শক্তিশালী না হলেও রাশিয়া সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। একটি রাষ্ট্রের জাতীয় শক্তি কতটুকু সেটি ফুটে ওঠে সামরিক শক্তির মাধ্যমে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অসংখ্য মিলিটারি ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন স্বার্থ রক্ষা করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য। ইরান, সৌদি, তুরস্ক দিন দিন আক্রমণাত্মক হয়ে ওঠার পেছনে রয়েছে তাদের সামরিক শক্তির বহিঃপ্রকাশ। পররাষ্ট্রনীতি প্রণয়নে বহি উপাদান। 1. হিস্ট্রি, অতীত ইতিহাস। রাষ্ট্রের অতীত ইতিহাস তার পররাষ্ট্রনীতি তৈরিতে প্রধান নিয়ামক। গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম আলোচনার সময় আমরা সেটি দেখেছিলাম। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে মুক্তিযুদ্ধকালীন ইতিহাস আমলে নিতে হয়। রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত সহযোগিতা একটি প্রভাবক হিসেবে কাজ করে। অর্থাৎ অন্য রাষ্ট্রের সাথে আমার অতীত ইতিহাস কেমন, অথবা তার সাথে অতীতে আমার বোঝাপড়া কেমন ছিল, সেটি পররাষ্ট্রনীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ। আজকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্ব, ভারতের সাথে পাকিস্তানের যে দ্বন্দ্ব, এগুলো ঐতিহাসিক। তাই ভবিষ্যতেও ভারত পাকিস্তান কিংবা রুশ মার্কিন দ্বন্দ্ব চলমান থাকা স্বাভাবিক। অতীত ইতিহাস পররাষ্ট্রনীতি প্রণয়নে ডিরেকশন বা পথ নির্দেশক হিসেবে কাজ করে। অতীতে যে রাষ্ট্রগুলো ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল, সেই সব রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে তুরস্ক তার পররাষ্ট্রনীতি সাজাচ্ছে। রাশিয়াও তার পূর্বের সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিচ্ছে। অর্থাৎ পররাষ্ট্রনীতি প্রণয়নের অন্যতম বহি উপাদান হচ্ছে ইতিহাস। 2. আইডিওলজি বা রাষ্ট্রের মতাদর্শ। আজকে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এই রাষ্ট্রগুলো কেন একে অপরের বন্ধু? কারণ তাদের মধ্যে মতাদর্শগত মিল রয়েছে। রাষ্ট্রগুলো গণতন্ত্র ও পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী, তাদের ভাষাও এক। অন্যদিকে রাশিয়া, ভেনেজুয়েলা, কিউবা, বলিভিয়া, চীন, উত্তর কোরিয়া এই রাষ্ট্রগুলো কেন একই বলয়ে? কারণ তাদের মধ্যেও একটি ঐতিহাসিক মতাদর্শের মিল রয়েছে, সেটি হলো সমাজতন্ত্র। গণতান্ত্রিক শান্তিতত্ত্ব ও ক্যাপিটালিস্ট পিস থিওরিতে আমরা এটি বিস্তারিত দেখেছিলাম। পররাষ্ট্রনীতি প্রণয়নে ধর্ম গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে ওঠে। ফিলিস্তিনিদের উপর বাংলাদেশের সমর্থন ধর্মগত ও নীতিগত। 3. গ্লোবাল ইনস্টিটিউশনস বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। একটি রাষ্ট্রকে পররাষ্ট্রনীতি প্রণয়ন করার সময় আন্তর্জাতিক সংগঠন, প্রতিষ্ঠান, সংস্থাকে আমলে নিতে হয়। জাতিসংঘের সদস্য হওয়ার পর সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের সনদ মেনে পররাষ্ট্রনীতি তৈরি করতে হয়। ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ন্যাটোর চার্টার ফলো করতে হয়। মিশর আরব লীগের নীতিমালা ভঙ্গ করে ইসরায়েলের সাথে চুক্তিতে লিপ্ত হওয়ায় আরব লীগ থেকে তার সদস্যপদ স্থগিত করে দেওয়া হয়েছিল। 1961 সালে দক্ষিণ আফ্রিকা ও 2003 সালে জিম্বাবুয়েকে নীতি ভঙ্গ করায় কমনওয়েলথ থেকে তাদের সদস্যপদ স্থগিত করে দেওয়া হয়। তাই আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি সাজাতে হয়। 4. ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন মান্য করা প্রতিটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দায়িত্ব। তাই পররাষ্ট্রনীতির অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে আন্তর্জাতিক ট্রিটি, চুক্তি, সনদ, আইন, কনভেনশন ইত্যাদি বিষয়গুলো। 5. নেইবারহুড ইফেক্ট বা প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব। আমার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কে বা কারা রয়েছে? পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর শক্তিমত্তা কেমন? প্রতিবেশী রাষ্ট্রগুলো আমার সাথে কেমন ব্যবহার করছে ইত্যাদি বিষয়গুলো একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেয়। বাংলাদেশের প্রতিবেশী একটি রাষ্ট্র আঞ্চলিক হেজেমন ভারত, আরেকটি রাষ্ট্র বিশ্বের পরাশক্তি চীন।
তাই এই দুটি রাষ্ট্রকে প্রাধান্য দিয়ে আমাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হচ্ছে। পররাষ্ট্রনীতি প্রণয়ন প্রক্রিয়া বা ডিসিশন মেকিং প্রসেস। একটি রাষ্ট্র তার নির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনে পররাষ্ট্রনীতি প্রণয়ন করে থাকে। এই পররাষ্ট্রনীতির স্বরূপ কেমন হবে তা নির্ধারণে রাষ্ট্রকে কিছু মৌলিক সিদ্ধান্তে পৌঁছাতে হয়। এবার পররাষ্ট্রনীতি প্রণয়নে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক। 1. রেশনাল অ্যাক্টর মডেল। পররাষ্ট্রনীতির প্রণয়ন প্রক্রিয়ায় রাষ্ট্রের সিদ্ধান্ত হবে যৌক্তিক। রাষ্ট্র এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা রাষ্ট্রের স্বার্থের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত নয়। পররাষ্ট্রনীতিতে একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাষ্ট্রকে 4টি বিষয় বিবেচনায় আনতে হয়। ক. লক্ষ্য নির্ধারণ বা এজেন্ডা সেটিং। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রণয়নে সর্বপ্রথম কিছু লক্ষ্য নির্ধারণ করতে হয়। পররাষ্ট্রনীতিতে রাষ্ট্রের লক্ষ্য এমন হওয়া উচিত নয় যে লক্ষ্য অর্জনে রাষ্ট্রের সক্ষমতা নেই। জাতীয় শক্তির দিক থেকে চীন বাংলাদেশের তুলনায় অনেক বেশি শক্তিশালী, তাই সে চাইলেই তার লক্ষ্য নির্ধারণে যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে পারে। কিন্তু চীনের মতো বাংলাদেশের সক্ষমতা না থাকায় বাংলাদেশ চাইলেও চীনের মতো শক্ত অবস্থানে যেতে পারবে না। তাই বাংলাদেশের উচিত এমন এজেন্ডা সেট করা যা বাংলাদেশ তার অবস্থানের পরিপ্রেক্ষিতে অর্জনে সক্ষম। খ. বিকল্প নীতি বা অল্টারনেটিভ পলিসি। রাষ্ট্রকে এটি নিয়ে আগে থেকেই চিন্তা করতে হয় যে তার গৃহীত পররাষ্ট্রনীতিটি ফাংশন না করলে তার বিকল্প কি হবে, অথবা রাষ্ট্রের গৃহীত পররাষ্ট্রনীতি যদি রাষ্ট্রের বিরুদ্ধেই বিরূপ প্রভাব ফেলে তখন সেটিকে কিভাবে মোকাবেলা করবে তা আগে থেকেই বিবেচনায় রাখা। যেমন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। জিএসপি সুবিধা যদি বাংলাদেশ পুনরুদ্ধার করতে ব্যর্থ হয় তাহলে তার বিকল্প কি হবে সেটি পূর্ব থেকেই চিন্তা করে রাখা। গ. লাভ ক্ষতি বিশ্লেষণ বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস। পররাষ্ট্রনীতি প্রণয়ন প্রক্রিয়ায় লাভ ক্ষতি বিশ্লেষণ করা অনেক জরুরি। রাষ্ট্র যে পররাষ্ট্রনীতিটি প্রণয়ন করতে যাচ্ছে তার সম্ভাব্য লাভ এবং ক্ষতি বিশ্লেষণের মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হয়। ঘ. রাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থ হাসিল বা ম্যাক্সিমাইজেশন অফ স্টেট ইন্টারেস্ট। একটি রাষ্ট্র হিসেবে তার নীতিগত জায়গা থেকে ওই সিদ্ধান্তটি গ্রহণ করতে হয় যার মাধ্যমে তার সর্বোচ্চ স্বার্থ হাসিল হওয়া সম্ভব। রেশনাল অ্যাক্টর মডেলের পরে আমরা এখন দেখব SWOT মডেল, SWOT মডেল। সাধারণত এই বিখ্যাত মডেলটি বিজনেস পরিকল্পনার ক্ষেত্রে ব্যবহৃত হলেও বর্তমানে একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রণয়নে বহুল প্রচলিত। এর পূর্ণরূপ হচ্ছে S for strengths, W for weakness, O for opportunities and T for threats। রাষ্ট্র যদি দেখে তার কোনো একটি পররাষ্ট্রনীতি প্রণয়নে তার শক্তিমত্তা এবং সুযোগ সুবিধার পরিপ্রেক্ষিতে তার দুর্বলতা ও হুমকিগুলো তুলনামূলক কম, তাহলে রাষ্ট্র সেই পররাষ্ট্রনীতিটি গ্রহণ করে। 3. গভর্নমেন্টাল বার্গেনিং মডেল। রাষ্ট্র তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিংবা পররাষ্ট্রনীতি প্রণয়নে যে বিষয়টি সবচেয়ে বেশি বিবেচনায় নেবে তা হচ্ছে তার দর কষাকষির মতো সক্ষমতা। যেমন বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের কারণে, একইভাবে ইন্দো প্যাসিফিক প্রকল্পের একটি অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ। দুটি পরাশক্তির কাছেই যখন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তখন বুঝতে হবে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের একটি স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। পরাশক্তিগুলোর কাছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ অবস্থানই হচ্ছে বাংলাদেশের অন্যতম শক্তি বা বার্গেনিং পাওয়ার। এই গুরুত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশ কিভাবে তার সর্বোচ্চ স্বার্থ উদ্ধার করতে পারবে তা বিবেচনায় নিতে হবে। 4. পেস্ট অ্যানালাইসিস। ম্যানেজমেন্ট ডিসিপ্লিনে এই মডেলটি ব্যবহৃত হলেও বর্তমানে রাষ্ট্রগুলো তাদের পররাষ্ট্রনীতি প্রণয়নে এটিকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। এর পূর্ণরূপ হচ্ছে P for political, E for economic, S for social and T for technological। তথা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি প্রণয়নে তার রাষ্ট্রের এই 4টি সেক্টরে কি কি উন্নয়ন হবে তা বিবেচনায় রাখবে। পররাষ্ট্রনীতির ধরন, ওলফ ওয়ারিয়র ডিপ্লোম্যাসি। সমসাময়িক কূটনৈতিক অঙ্গনে
বহুল আলোচিত একটি ডিপ্লোমেসি হলো চীনের ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। চীনের বর্তমান বিশ্ব রাজনীতি বুঝতে হলে এই আগ্রাসী ডিপ্লোমেসি সম্পর্কেও আমাদের জানতে হবে। উজিং হচ্ছেন একজন বিখ্যাত চীনা চলচ্চিত্র নির্মাতা। ওলফ ওয়ারিয়র নামে তার নির্মিত একটি চলচ্চিত্র 2015 সালে মুক্তি পায়। মুক্তি পাওয়ার কয়েক মাসের মধ্যেই মুভিটা চায়নাতে খুব জনপ্রিয় হয়ে ওঠে। খুব বেশি জনপ্রিয়তা পাওয়ার ফলে নির্মাতা উজিং সিদ্ধান্ত নেন ওলফ ওয়ারিয়র 2 নামে প্রথম মুভির সিকোয়েন্স হিসেবে আরেকটি মুভি নির্মাণ করার। ফলস্বরূপ মাত্র 2 বছর পর 2017 সালে মুক্তি পায় তার ওলফ ওয়ারিয়র 2 নামের চলচ্চিত্রটি। উজিং এর নির্মিত এই দুটি মুভির বিষয়বস্তু ছিল চাইনিজ ন্যাশনালিজম বা চীনা জাতীয়তাবাদ। ওলফ বা নেকড়ে হলো খুবই চতুর এবং সাহসী একটি প্রাণী। এই নেকড়ে প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য হলো এরা একে অপরের উপর খুবই বিশ্বস্ত। অন্য কোনো প্রাণী এদের উপর আক্রমণ করলে এরা কাল বিলম্ব না করে সাথে সাথে প্রতিহত করে। নেকড়েদের কানগুলো সবসময় খাড়া বা আপরাইট ইয়ার্স। এদের দাঁতগুলো খুবই তীক্ষ্ণ ও ধারালো। নাক ও মুখ খুবই তীব্র ও জোরালো। আর চোখগুলো হলো অনুসন্ধানী। চলচ্চিত্র নির্মাতা উজিং তার ওলফ ওয়ারিয়র দুটি মুভিতে চাইনিজ সেনাবাহিনীদেরকে এই নেকড়ের সাথে তুলনা করেছেন। চলচ্চিত্রে দেখানো হয়েছে কিভাবে চায়নার সেনাবাহিনীরা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে থাকা শত্রুদের পতন ঘটিয়ে দেশকে রক্ষা করে। এই দুটি চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে চায়না তার বর্তমান ডিপ্লোমেসির নাম দিয়েছে ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। এই ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসিটি সমসাময়িক বিশ্ব রাজনীতিতে একটা বাজওয়ার্ড বা অধিক ব্যবহৃত শব্দে পরিণত হয়েছে। কূটনৈতিক অঙ্গনে চীনের সাম্প্রতিক কার্যক্রমগুলো একটু লক্ষ্য করলেই দেখা যায় যে চীনের বর্তমান যে সকল কূটনীতিক বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসে দায়িত্বে রয়েছেন কিংবা বর্তমান চীনা কমিউনিস্ট পার্টির যারা মুখপাত্র হিসেবে কাজ করছেন, তারা আগের চেয়ে অনেক বেশি কঠোর, বেশি আক্রমণাত্মক, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অনেক বেশি সক্রিয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন করোনা ভাইরাসকে চীনা ভাইরাস হিসেবে আখ্যায়িত করেছেন, বাইডেন যখন চীনকে দ্য সিক ম্যান অফ এশিয়া হিসেবে উল্লেখ করেন, ব্রিটেন যখন চীনকে মানব জাতির সিকিউরিটির জন্য থ্রেট হিসেবে উল্লেখ করে, তখন কিন্তু চীন চুপ করে বসে থাকেনি, বরং সাথে সাথে চীনের পররাষ্ট্র দপ্তর থেকে এসবের পাল্টাও আক্রমণাত্মক জবাব দিয়েছে। দুইটি উদাহরণ দিলে বুঝতে আরো সহজ হবে। করোনা ভাইরাস হলো চীনা ভাইরাস। ট্রাম্পের এমন বক্তব্যের প্রত্যুত্তরে চীন জবাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র নিজেরা এই ভাইরাস তৈরি করে চীনের উহানে ছেড়ে দিয়েছে যেন চীনকে বিশ্বের সামনে ছোট করানো যায়। যুক্তরাষ্ট্র যখন বলছে চীন উইঘুর মুসলমানদের উপর জাতিগত নিধন চালাচ্ছে, চীনও প্রত্যুত্তরে জবাব দিয়েছে এই বলে যে চীন নয় বরং আমেরিকায় ইরাক, সিরিয়া, লিবিয়া সহ সারা বিশ্বে মুসলমানদের উপর ধ্বংসলীলা চালিয়েছে এবং বর্তমানেও চালাচ্ছে। এরকম আক্রমণাত্মক প্রত্যুত্তরের অনেক উদাহরণ দেওয়া যাবে। 2021 সালে কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপনে শি জিনপিং তার ভাষণে এমনও বলেছেন যে চীনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে তার দাঁত ভেঙে দেওয়া হবে। চীনের প্রতি পশ্চিমা বিশ্বের যে কোনো তির্যক মন্তব্যের বিপরীতে চীনও এখন পাল্টা আক্রমণ হিসেবে তির্যক মন্তব্য ছুটছে, কোনো রকম ছাড় দিচ্ছে না কাউকে। ঠিক যেরকম ভাবে একটি নেকড়ে তার শত্রুকে কখনো ছাড় দেয় না, চীনের এই পাল্টা জবাব দেওয়ার কূটনীতিকেই ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি বলা হচ্ছে। 1921 সালে কার্ল মার্কস ও লেনিনের মতাদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল চাইনিজ কমিউনিস্ট পার্টি বা সিসিপি নামের এই রাজনৈতিক দলটি। শি জিনপিং এর নেতৃত্বে এই দলটি এখনো চীনের ক্ষমতায়। 2021 সালে দলটির জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই কমিউনিস্ট পার্টির উপর ভিত্তি করেই চীন আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একটি রাজনৈতিক দল কিভাবে একটি রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে তার বাস্তব উদাহরণ হলো চায়নার কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট পার্টির মিলিটারি শাখা হচ্ছে পিপলস লিবারেশন আর্মি। এই লিবারেশন আর্মি কমিউনিস্ট পার্টির মিলিটারি শাখা হলেও এটি মূলত চায়নার মূল আর্ম ফোর্স এবং গোটা বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি ফোর্স। এর 5টি শাখা রয়েছে: 1. গ্রাউন্ড ফোর্স, 2. এয়ার ফোর্স, 3. রকেট ফোর্স, 4. স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স, 5. নেভি। চীনের পিপলস লিবারেশন আর্মিকেও এখন নেকড়ের সাথে তুলনা করা হয়।
সেনাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে বলা হচ্ছে চীনের এক একজন মিলিটারি যেন এক একটা নেকড়ে যোদ্ধা। ইকোনমিক ডিপ্লোম্যাসি বা অর্থনৈতিক কূটনীতি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে যে দুটি কূটনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তা হলো অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতি। 21 শতকের কূটনীতি শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এটি বর্তমানে অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে। অর্থনৈতিক স্বার্থ হাসিলের কলা কৌশলী অর্থনৈতিক কূটনীতি হিসেবে পরিচিত। সাধারণত আন্তর্জাতিক অঙ্গনে একটি দেশের অর্থনৈতিক স্বার্থ হাসিল, আমদানি হ্রাস, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি হ্রাস, বৈদেশিক ঋণ গ্রহণ, মুক্ত বাজার অর্থনীতির প্রসার, পর্যটন খাত সমৃদ্ধকরণ ইত্যাদি বিষয়গুলো অর্থনৈতিক কূটনীতির সাথে সম্পর্কিত। অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে 5টি। 1. ম্যানুফ্যাকচারিং হাব, বৈদেশিক বিনিয়োগকে আকর্ষণ করা ও বিনিয়োগ বৃদ্ধি করা, বিনিয়োগের পরিধি বাড়িয়ে বাংলাদেশকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা। 2. টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন, বিশ্বায়নের এই যুগে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে, উৎপাদন বৃদ্ধিতে সহায়ক এমন সকল প্রযুক্তির সাথে বাংলাদেশকে খাপ খাওয়ানো। চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়া যেন আমরাও পাই, সেজন্য নতুন নতুন প্রযুক্তিতে সিদ্ধহস্ত হতে হবে। 3. গেইনফুল এমপ্লয়মেন্ট, জনশক্তির যথোপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের তেমন কোনো খনিজ বা প্রাকৃতিক সম্পদ নেই, তবে আমাদের আছে বিশাল জনগোষ্ঠী, তাই এই বিশাল জনশক্তিতে জনসম্পদে রূপান্তর করা। বাংলাদেশের মতো জাপানেরও কোনো খনিজ সম্পদ নেই, জাপানিরা তাদের জনশক্তি কাজে লাগিয়ে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আমাদের উৎপাদনের জন্য মানব সম্পদ আছে, কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্টে মানব সম্পদের যথেষ্ট অভাব রয়েছে, তাই বাংলাদেশকেও মানব সম্পদের উপর জোর দিতে হবে। 4. এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, রপ্তানির পরিধি ও বৈচিত্র্য বৃদ্ধি করা। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস রপ্তানি বাণিজ্য, তাই নতুন রপ্তানি খাতের সুযোগ সৃষ্টি এবং নতুন পণ্য রপ্তানির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বাজারে বৈচিত্র্যকরণ ও পণ্য বৈচিত্র্যকরণের ক্ষেত্রে রপ্তানি উন্নয়ন ব্যুরোর বা ইপিবির আরও দায়িত্বশীল হতে হবে। 5. এনশিওরিং কোয়ালিটি টু এক্সপ্যাট্রিয়েটস, প্রবাসী বাংলাদেশিদেরকে উন্নত সেবা নিশ্চিত করা। বর্তমানে প্রায় 1.5 কোটিরও বেশি প্রবাসী তাদের অর্জিত অর্থের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পৃথিবীর প্রায় 126টি দেশে বাংলাদেশ থেকে প্রতিদিন অসংখ্য দক্ষ অদক্ষ শ্রমিক পাড়ি জমাচ্ছে, তাই প্রবাসীদের প্রতি আন্তরিক সেবা নিশ্চিত করতে হবে। পাবলিক ডিপ্লোমেসি বা জনকূটনীতি। গতানুগতিক কূটনীতিতে আমরা সাধারণত দেখি সম্পর্কগুলো তৈরি হয় সরকারের সাথে সরকারের, অর্থাৎ গভর্নমেন্টস টু গভর্নমেন্টস, কিন্তু বর্তমানে একটি দেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে অন্য দেশের সরকার ছাড়াও সে দেশের জনগণ, সিভিল সোসাইটি, ব্যবসায়ী কমিউনিটি, গণমাধ্যম ইত্যাদিকে আকৃষ্ট করার চেষ্টা চলছে, আর এসব কলা কৌশলী জনকূটনীতি হিসেবে পরিচিত। যেমন 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর বারাক ওবামা সরকার বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে দেয় এবং পুনরায় জিএসপি সুবিধা ফিরে পেতে কিছু শর্ত আরোপ করে, কিন্তু বাংলাদেশ ইতোমধ্যে অনেকগুলো শর্ত পূরণ করলেও মার্কিন প্রশাসন এখনো জিএসপি সুবিধা ফিরিয়ে দিচ্ছে না। তাই বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী কমিউনিটির সাথে তৎপরতা চালাচ্ছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য। এটাই জনকূটনীতির উদাহরণ। দ্বিতীয়ত, বাংলাদেশের অর্জনগুলো বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও পাবলিকেশনসের মাধ্যমে তুলে ধরে বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি করাটাও জনকূটনীতির অংশ। তৃতীয়ত, এটি সাংস্কৃতিক কূটনীতিরও একটি অংশ। চলচ্চিত্র, টেলিভিশন, মিউজিক, স্পোর্টস, ভিডিও গেম, কালচারাল প্রোগ্রাম ইত্যাদির মাধ্যমে অন্য দেশের জনমত নিজেদের পক্ষে নিয়ে আসা যায়। যুক্তরাষ্ট্র জনকূটনীতির উপর বেশি নজর দেয়। তুরস্ক সরকারও বর্তমানে তাদের উসমানী সাম্রাজ্যের ইতিহাস মুভি সিরিজ আকারে প্রচার করে তাদের পক্ষে জনমত গঠনে প্রয়াস চালাচ্ছে। এভাবে অন্য দেশের জনগণকে প্রভাব বিস্তার করার প্রক্রিয়াই হচ্ছে জনকূটনীতি। ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি বা দ্বৈত ট্র্যাক কূটনীতি 21 শতাব্দীর বহুল আলোচিত একটি কূটনৈতিক কৌশল, বাংলায় যাকে বলা হয় দ্বৈত ট্র্যাক কূটনীতি। আবার অনেকে এটিকে
ট্র্যাক টু ডিপ্লোমেসি অথবা ব্ল্যাক চ্যানেল ডিপ্লোমেসি হিসেবেও আখ্যায়িত করে থাকে। মূল কথা হচ্ছে এই ডিপ্লোমেসির মধ্যে দুটি পদ্ধতি একসাথে কাজ করে। নিচে উদাহরণের মাধ্যমে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। উদাহরণ 1, এটি রাষ্ট্রের এমন কূটনৈতিক কৌশলকে বোঝায় যেখানে রাষ্ট্র একসাথে দুই ধরনের কূটনীতি ব্যবহার করে। উদাহরণস্বরূপ, উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা বন্ধের জন্য যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করে থাকে। এটি হলো ফার্স্ট ট্র্যাক বা প্রথম পদ্ধতি। আবার যুক্তরাষ্ট্র পাশাপাশি অন্য কোনো শক্তি যেমন জাতিসংঘের মাধ্যমে উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করে, এটি হলো সেকেন্ড ট্র্যাক বা দ্বিতীয় পদ্ধতি। তাই উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের যে ডিপ্লোম্যাসি সেটা হলো ডুয়াল ট্র্যাক বা দ্বৈত ডিপ্লোম্যাসি। তেমনি ভাবে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশনের সময় যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে পঞ্চম নৌবহর স্থাপন করে ইরানকে চাপ প্রয়োগ করতে থাকে, আবার একই সাথে নেগোসিয়েশনও চালায়। এই যে একই সাথে দুইটি ট্র্যাক তথা চাপ প্রয়োগ ও নেগোসিয়েশন একসাথে চালানো, এটাই দ্বৈত ডিপ্লোম্যাসি। উল্লেখ্য, জেসিপিওএ বা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন হলো ইরানের পরমাণু কর্মসূচি বাতিলের উদ্দেশ্যে 2015 সালের 14 জুলাই ভিয়েনায় স্বাক্ষরিত একটি চুক্তি। উদাহরণ 2, অন্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে রাষ্ট্র যদি সরকারি ও বেসরকারি উভয় মাধ্যম ব্যবহার করে তখন তাকে দ্বৈত ট্র্যাক কূটনীতি বলা হয়। প্রথম মাধ্যমটি হলো ডিরেক্টলি সরকার টু সরকার, অর্থাৎ সম্পর্ক রক্ষায় দুটি দেশের সরকারের মধ্যে অফিসিয়ালি যে আলোচনা বা ডায়ালগ হয় অথবা কোনো সরকারি কর্মকর্তাকে প্রতিনিধি হিসেবে ওই দেশে পাঠানো হয়। দ্বিতীয় মাধ্যমটি হলো ইনডিরেক্টলি, বিভিন্ন প্রাইভেট কোম্পানি, মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা সংস্থার মাধ্যমে দুটি দেশের মধ্যে যে কূটনৈতিক তৎপরতা বজায় রাখা হয় সেটিও দ্বৈত ট্র্যাক কূটনীতির উদাহরণ। কালিনারি ডিপ্লোম্যাসি। বর্তমান দুনিয়ায় কূটনৈতিক অঙ্গনে অনেক নতুন নতুন ট্রেন্ড চালু হয়েছে, নতুন নতুন পরিভাষা যুক্ত হচ্ছে। এই পরিভাষাটিও তন্মধ্যে একটি। আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতিবিদরা নানা কৌশল গ্রহণ করে থাকে। তার মধ্যে অন্যতম একটি কৌশল হলো কালিনারি ডিপ্লোম্যাসি। 21 শতাব্দীর শুরুতে এই পরিভাষাটি কূটনীতি বিশেষজ্ঞ পল রকওয়ার ও স্যাম চ্যাপেল এই দুজন ব্যক্তির হাত ধরে জনপ্রিয়তা পেয়েছে। এটিকে আরো দুটি নামে ডাকা হয়। কেউ কেউ এটিকে গ্যাস্ট্রো ডিপ্লোম্যাসি, কেউ কেউ আবার এটিকে ফুড ডিপ্লোম্যাসিও বলে থাকেন। অন্য দেশ থেকে যখন কোনো রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি আপনার দেশে ভ্রমণ, কূটনৈতিক সম্পর্ক স্থাপন কিংবা সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে আসে তখন এই ডিপ্লোম্যাসিটি খুবই কাজে দেয়। কালিনারি এর বাংলা হলো রন্ধন সম্পর্কীয়, অর্থাৎ আপনার দেশের কালচারাল এবং জনপ্রিয় যে সকল খাবার রয়েছে সেগুলো দিয়ে তাদেরকে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট করিয়ে তাদের মন জয় করা, অথবা দুই দেশের রাষ্ট্রপ্রধান কোনো একটি রেস্টুরেন্টে গিয়ে আড্ডার ছলে খাওয়া দাওয়া করা। কথায় আছে, দ্য ইজিয়েস্ট ওয়ে টু উইন হার্টস অ্যান্ড মাইন্ডস ইজ থ্রু দ্য স্টমাক। এই ডিপ্লোমেসিটি সবচেয়ে বেশি ব্যবহার করে পেরু, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড, উজবেকিস্তান ইত্যাদি দেশগুলো। অ্যাডহক ডিপ্লোমেসি বর্তমানে বহুল ব্যবহৃত একটি কূটনীতি। এটি মূলত আন্তর্জাতিক অঙ্গনে কোনো একটি স্পেশাল মিশন পরিচালনা করাকে বোঝানো হয়। অনেক সময় দেখা যায় যে একটি রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক কার্যক্রম যারা পেশাদার কূটনীতিক আছেন তাদের দ্বারা সম্পাদন করার পরিবর্তে সাময়িকভাবে অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া হয়। এই ধরনের স্পেশাল কূটনীতিকে বলা হয় অ্যাডহক ডিপ্লোম্যাসি। একটি উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার্থে। মনে করুন যে কোনো একটি ইস্যুর উপর ভিত্তি করে ভারতের সাথে বাংলাদেশের ছোট একটি দ্বন্দ্ব দেখা দিয়েছে। এখন বাংলাদেশ সরকার চাইলে ভারতের অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে সেই সমস্যাটি সমাধান করতে পারে। কিন্তু সরকার যদি গুরুত্বের কথা বিবেচনা করে ভারতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে সমস্যাটি সমাধান না করিয়ে বরং বাংলাদেশের প্রেসিডেন্ট কিংবা স্বয়ং প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করে এবং ভারত সরকারের সাথে সেই ইস্যুটি নিয়ে আলোচনা করার মাধ্যমে সমাধান করিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন সেটিকে অ্যাডহক ডিপ্লোমেসি বলা হয়। অ্যাডহক কূটনীতিকে নিত্য নৈমিত্তিক দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিবেচনা করা হয়।
তাছাড়াও কোনো রাষ্ট্রপ্রধান অথবা পররাষ্ট্রমন্ত্রী যখন বিদেশ সফর করেন কিংবা কোনো আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন, তখন সেটিকেও অ্যাডহক ডিপ্লোমেসি বলা হয়। চেকবুক ডিপ্লোমেসি বা চেকবুক কূটনীতি। এই ধরনের কূটনীতি সাধারণত আর্থিকভাবে ধনী এমন রাষ্ট্র কর্তৃক গৃহীত হয়। অর্থনৈতিক সাহায্য বিনিয়োগের মাধ্যমে অন্য রাষ্ট্রকে নিজের বলয়ে নিয়ে আসার নামই চেকবুক ডিপ্লোমেসি। এটি আসলে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বা ডেট কলোনিয়ালিজমের মতোই, তেমন কোনো পার্থক্য নেই। লোন কিংবা ঋণের ফাঁদে ফেলে অন্য আরেকটি রাষ্ট্রের ভূমি, বন্দর কিংবা বিমানবন্দর দখলে নিয়ে নেওয়ার প্রচেষ্টাকে ডেট কলোনিয়ালিজম বা ঋণ উপনিবেশবাদ বলা হয়। চেকবুক ডিপ্লোমেসির কয়েকটি বাস্তব উদাহরণ দেই। যুক্তরাষ্ট্র তার মিত্র রাষ্ট্রগুলোকে নিয়ে প্রায়ই সামরিক মহড়া দেয়। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান মিলে একটি সামরিক মহড়া দেওয়ার পূর্বে এই অঞ্চলের কম্বোডিয়াকেও আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু কম্বোডিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ায় অংশগ্রহণ করেনি। দেশটির বিদেশি ঋণের 60% নেওয়া হয়েছে বেইজিং এর কাছ থেকে। চীনের প্রতি এই নির্ভরতার ফলেই যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সঙ্গে সামরিক মহড়া বাতিল করেছে কম্বোডিয়া। এটি চেকবুক কূটনীতির উদাহরণ। 2021 সালের নভেম্বরে নিকারাগুয়া, 2018 সালে ডোমিনিকা রিপাবলিককে বিশাল অর্থ সহায়তা করে তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করায় চীন। একইভাবে আফ্রিকার 54টি দেশের মধ্যে প্রায় সবগুলো দেশেই চীনের বিশাল বিনিয়োগ রয়েছে। চীনের ঋণ গ্রহণকারী সবগুলো দেশ তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তাই আফ্রিকা মহাদেশের শুধু একটি রাষ্ট্র এসওয়াতিনি ছাড়া কারো সাথে বর্তমানে তাইওয়ানের কোনো সম্পর্ক নেই। এটি চীনের চেকবুক কূটনীতির সফলতা। ট্র্যাক ডিপ্লোম্যাসি। আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ রক্ষা করতে বিভিন্ন কলা কৌশল গ্রহণ করতে হয়। এই কলা কৌশলের বিভিন্ন ট্র্যাক বা পদ্ধতি রয়েছে। 1. ট্র্যাক 1 ডিপ্লোম্যাসি। এটি মূলত অফিসিয়াল বা সরকারি কূটনীতিকে বোঝায়। এক দেশের সরকারের সাথে অন্য দেশের সরকারের যে অফিসিয়াল সম্পর্ক, সেটি ট্র্যাক 1 ডিপ্লোম্যাসি। যেমন জো বাইডেনের সাথে শি জিনপিং এর ফোন আলাপ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার ইত্যাদি ট্র্যাক 1 ডিপ্লোম্যাসির উদাহরণ। 2. ট্র্যাক 2 ডিপ্লোম্যাসি। রাষ্ট্রীয় কর্মক এবং অরাষ্ট্রীয় কর্মকের সমন্বয়ে যে কূটনীতি, সেটাই ট্র্যাক 2 কূটনীতি। যেমন যুক্তরাষ্ট্র থেকে জিএসপি সুবিধা আদায়ের জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠীগুলো তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন দেশে চীনের আধিপত্য বিস্তারে চীনা সরকারের পাশাপাশি চীনের মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো সক্রিয় ভূমিকা পালন করছে। উল্লেখ্য, এটিকে ব্ল্যাক চ্যানেল ডিপ্লোমেসিও বলা হয়। 3. ট্র্যাক 3 ডিপ্লোমেসি। দুটি দেশের কূটনৈতিক সম্পর্কে যখন তৃতীয় আরেকটি পক্ষ চলে আসে, তখন সেটি ট্র্যাক 3 কূটনীতি হিসেবে পরিচিত হয়। যেমন রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের পাশাপাশি যদি জাতিসংঘ কিংবা ওআইসির মতো তৃতীয় কোনো পক্ষ এগিয়ে আসে, তখন সেটিকে বলা হয় ট্র্যাক 3 ডিপ্লোমেসি। 4. মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। কূটনৈতিক অঙ্গনে নিজের স্বার্থ আদায়ে যদি উপরিউক্ত 3টি ট্র্যাক একসাথে প্রয়োগ করা হয়, তখন সেটিকে মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি বলা হয়। 5. 9 ট্র্যাক ডিপ্লোমেসি। সরকার, পেশাদারী ব্যক্তি, ব্যবসায়ী সম্প্রদায়, প্রাইভেট প্রতিষ্ঠান, গবেষণা ও প্রশিক্ষণের প্রতিষ্ঠান, বিভিন্ন মানবাধিকার কর্মী বা অ্যাক্টিভিস্ট, ধর্ম, ফান্ডিং, জনমত যোগাযোগ, এই 9টি পদ্ধতি ব্যবহার করে যে কূটনীতি গ্রহণ করা হয়, সেটাই 9 ট্র্যাক ডিপ্লোমেসি। অ্যাম্বাসেডর ও হাই কমিশনারের মধ্যে পার্থক্য। অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর হলেন একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, যিনি কোনো নির্দিষ্ট দেশের সরকারের পক্ষ থেকে অন্য আরেকটি দেশের সাথে কূটনৈতিক কার্য সম্পাদনের উদ্দেশ্যে প্রেরিত হন। একজন অ্যাম্বাসেডর প্রেরিত দেশে নিজ দেশের স্বার্থ রক্ষা করেন এবং চলমান বিভিন্ন সমস্যা সেই দেশের কাছে সমাধানের উদ্দেশ্যে তুলে ধরেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বাস্তবায়নে তিনি সদা তৎপর থাকেন। রাষ্ট্রদূতকে বৈদেশিক রাষ্ট্রে অনির্ধারিতভাবে কয়েক বছর অবস্থান করতে হয় এবং তাকে ওই রাষ্ট্রের যাবতীয় আইন কানুন, রীতিনীতি, সমাজ ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে যথেষ্ট অবগত হতে হয়। হাই কমিশনার।
বর্তমানে যে স্বাধীন রাষ্ট্রগুলো অতীতে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল সেই রাষ্ট্রগুলোকে বলা হয় কমনওয়েলথভুক্ত দেশ। এতে মোট 54টি রাষ্ট্র রয়েছে। এই কমনওয়েলথভুক্ত দেশগুলোকে ইংরেজিতে কমনওয়েলথ অফ নেশনস বলা হয়। একটি কমনওয়েলথভুক্ত দেশ আরেকটি কমনওয়েলথভুক্ত দেশে যে রাষ্ট্রদূত প্রেরণ করে তাকে অ্যাম্বাসেডর বলার পরিবর্তে হাই কমিশনার বলা হয়। হাই কমিশনার ও অ্যাম্বাসেডরের কাজের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। রাষ্ট্রদূতকে তখনই হাই কমিশনার বলা হয় যখন দুটি দেশই কমনওয়েলথভুক্ত হবে, আর দুটি দেশ কমনওয়েলথভুক্ত না হলে রাষ্ট্রদূতকে অ্যাম্বাসেডর বলা হয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশ ও ভারত উভয়ই পূর্বে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল, তাই বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতে নিয়োগ পেলে তাকে হাই কমিশনার বলা হবে। একইভাবে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে নিয়োজিত হলে তাকেও হাই কমিশনার বলা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কমনওয়েলথভুক্ত রাষ্ট্র নয়, তাই যুক্তরাষ্ট্রে প্রেরিত বাংলাদেশের রাষ্ট্রদূতকে অ্যাম্বাসেডর বলা হবে। একইভাবে বাংলাদেশে প্রেরিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও অ্যাম্বাসেডর বলা হবে, কারণ বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ হলেও যুক্তরাষ্ট্র কমনওয়েলথভুক্ত দেশ নয়। কমনওয়েলথভুক্ত 54টি রাষ্ট্র: অ্যান্টিগুয়া ও বারবুডা, অস্ট্রেলিয়া, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, বার্বাডোস, বেলিজ, বতসোয়ানা, ব্রুনাই, ক্যামেরুন, কানাডা, সাইপ্রাস, ডোমিনিকা, ইসোয়াতিনি, ফিজি, গাম্বিয়া, ঘানা, গ্রেনাডা, গায়ানা, ভারত, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাস, লেসোতো, মালাউই, মালয়েশিয়া, মালদ্বীপ, মাল্টা, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুজিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডায় দ্বীপপুঞ্জ, সামোয়া, সিশেলিস, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, টুঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, টুবালো, উগান্ডা, যুক্তরাজ্য, ভানুয়াতু ও জাম্বিয়া। যুক্তরাষ্ট্র যে কারণে কমনওয়েলথের সদস্য নয়: যুক্তরাষ্ট্র একসময় ব্রিটিশরা শাসন করেছিল। তারপর 1776 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তাহলে যুক্তরাষ্ট্র কেন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত নয়? 1949 সালে লন্ডন ঘোষণার মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়া রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক বজায় রাখতে এবং পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে যুক্তরাজ্যের নেতৃত্বে গড়ে উঠেছিল কমনওয়েলথ। বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশ 54টি। আমেরিকা ব্রিটেন থেকে স্বাধীন হলেও কমনওয়েলথভুক্ত দেশ নয়। কিন্তু কেন? প্রথমত, অতীতে কোনো দেশ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলেও সে দেশটি স্বাধীন হওয়ার পর সে কমনওয়েলথে যোগ দেবে কিনা তা সম্পূর্ণ ওই দেশের ইচ্ছা ও অনিচ্ছার উপর নির্ভর করে। আয়ারল্যান্ড ব্রিটিশ উপনিবেশ হলেও তারা কমনওয়েলথে যোগ দেয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র একসময় ব্রিটিশ উপনিবেশ হলেও কমনওয়েলথে যোগ দেয়নি। তাই কমনওয়েলথের 54টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের নাম নেই। দ্বিতীয়ত, কমনওয়েলথ গঠিত হয় 1949 সালে, আর যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে 1776 সালে। ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্র এত আগে স্বাধীনতা লাভ করে যে কমনওয়েলথ গঠনের সময় যুক্তরাষ্ট্রে ব্রিটেনের রাজনৈতিক, সাংস্কৃতিক, আইন কানুনের দিক থেকে কোনো প্রভাব বজায় ছিল না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ কমনওয়েলথভুক্ত দেশগুলোতে দেখবেন যে এখনো ব্রিটিশদের প্রভাব রয়েছে। ব্রিটিশদের প্রতিষ্ঠা করা অনেক আইন এখনো আমরা মেনে চলি। কলোনিয়াল আমলের তৈরি ব্রিটিশদের শিক্ষা প্রতিষ্ঠান, রেল লাইন, সংস্কৃতি এখনো আমাদের ব্রিটিশ উপনিবেশের কথা মনে করিয়ে দেয়। কিন্তু যুক্তরাষ্ট্র ব্রিটিশদের প্রভাব থেকে অনেকাংশে বেরিয়ে এসেছে। তৃতীয়ত, কমনওয়েলথের এমনও সদস্য আছে যারা ব্রিটেন থেকে স্বাধীন হয়নি। কমনওয়েলথভুক্ত কিছু সদস্য দেশ কখনোই ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল না, যেমন 1995 সালে মোজাম্বিক এবং 2009 সালে রুয়ান্ডা কমনওয়েলথের সদস্য হয়, কিন্তু দেশ দুটি কখনোই ব্রিটিশ কলোনি ছিল না। চতুর্থত, একবার কমনওয়েলথের সদস্য হওয়া মানে আজীবন সদস্য থাকতে হবে বিষয়টি এরকম নয়। কয়েকবার কমনওয়েলথে তাদের সদস্য হারিয়েছে। যেমন নির্বাচনে কারচুপি নিয়ে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করা হলে 2003 সালে রবার্ট মুগাবে কমনওয়েলথ থেকে বেরিয়ে যান। 1999 সালে সামরিক অভ্যুত্থানের জেরে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করা হয়, তবে 4.5 বছর পর তারা আবার সেই পদ ফেরত পায়।
বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে 1961 সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা। 1994 সালে তারা আবার এর সদস্য হয়। দক্ষিণ এশিয়ার মালদ্বীপ 2016 সালে কমনওয়েলথ থেকে বেরিয়ে যায়। তাই সদস্য থাকা, সদস্য না থাকা অথবা সদস্যপদ প্রত্যাহার করা নির্ভর করে রাষ্ট্রের উপর। কমনওয়েলথের সফলতা কি? সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অনেক সমস্যা থাকা সত্ত্বেও কমনওয়েলথের এসব সমস্যার সমাধান করার মতো সামর্থ্য এখন নেই। সফলতার মধ্যে একটি হলো প্রতি বছর যুক্তরাজ্য সদস্য রাষ্ট্রগুলোকে কমনওয়েলথ শিক্ষাবৃত্তি নামে কিছু স্কলারশিপ দিয়ে থাকে। আমি মনে করি কমনওয়েলথ যে একটি সংগঠন হিসেবে এখনো টিকে আছে সেটি এর সবচেয়ে বড় সাফল্য। প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত বৈঠকে সাবেক ঔপনিবেশিক প্রভু ব্রিটেনের রানীর পাশে দাঁড়িয়ে ছবি তোলাকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রনেতারা। আসলে গোলামির ইতিহাস মনে করিয়ে দেবার জন্যই কমনওয়েলথের মতো সিস্টেম রাখা হয়েছে। 30টি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিভাষা। 1. ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি। বিশ্বায়নের এই দুনিয়ায় একটি রাষ্ট্র অপর আরেকটি রাষ্ট্রের উপর নির্ভরশীল হওয়া ছাড়া চলতে পারে না, অর্থাৎ পরস্পরের উপর নির্ভরশীল বা ইন্টারডিপেন্ডেন্ট। একে অপরের উপরে নির্ভরশীলতার কারণেই বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হয়। অন্য আরেকটি রাষ্ট্রের সাথে এই সম্পর্ক স্থাপন করাকেই আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়। জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করা কিংবা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে একটি রাষ্ট্রকে কিছু নীতি বা পলিসি গ্রহণ করতে হয়। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের স্বার্থসমূহের সংরক্ষণ কিংবা রক্ষার জন্য একটি রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের সঙ্গে তার আচরণ সংক্রান্ত এই নিয়মাবলীকেই বলা হয় ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি। 2. ডিপ্লোম্যাসি বা কূটনীতি। আমাদের পোশাক শিল্পের জন্য চীনের কটন বা তুলা প্রয়োজন। চীন তো আর এমনি এমনি বাংলাদেশকে তুলা দেবে না। সেই তুলা পাওয়ার জন্য চায়নার সাথে আমাদের আলোচনার টেবিলে বসতে হয়, আমাদের প্রতিনিধি চায়নাতে পাঠাতে হয়, দাম নিয়ে তাদের সাথে দর কষাকষি করতে হয়। এভাবে মাঠ পর্যায়ের উপরিউক্ত কাজগুলো সম্পাদনের মাধ্যমে চীন থেকে আমরা প্রয়োজন আদায় করে নেওয়াকে বলা হয় ডিপ্লোম্যাসি বা কূটনীতি। আরেকটি উদাহরণ দেই। 2021 সালের জুনে সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য মোট 2600 কেজি হাড়িভাঙা আম উপহার পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামাবাদের সাথে ঢাকার সম্পর্ক নরমাল করার জন্য পাকিস্তানেও হাড়িভাঙা আম পাঠানো হয়েছিল। আসলে কূটনীতির ভাষা সাধারণ ভাষা থেকে ভিন্ন হয়। ধরুন আপনি কিছুই বললেন না, নীরব থাকলেন, তাতেও কিন্তু অনেক সময় আসল কথাটি বলা হয়ে যায়। আবার একটি বা দুটি শব্দ বললেন নিছক কৌতুকের ছলে, তাতেও কাজ হাসিল হয়ে যেতে পারে। আবার কোনো ধরনের নেগোসিয়েশনে না গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হাড়িভাঙা আম উপহার দিয়ে একটি অন্তর্নিহিত মেসেজ পাঠানো যায়, আর এটাই কূটনীতি। একাডেমিক ভাষায় বললে কূটনীতি হচ্ছে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম। ইংরেজি ডিপ্লোমেসি শব্দটি 1796 সালে আইরিশ ফিলোসোফার এডমন্ড বার্ক প্রচলিত ফরাসি শব্দ ডিপ্লোম্যাটি থেকে প্রচলন হয়। বাংলা কূটনীতি শব্দটি সংস্কৃত শব্দ কূটানীতি থেকে আগত। প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তর উপদেষ্টা চাণক্য কৌটিল্যের নাম থেকে কূটনীতি শব্দটির উদ্ভব ঘটেছিল। 3. ট্রিটি অর্থাৎ চুক্তি বা সন্ধিপত্র। বিভিন্ন স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে অথবা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অথবা একটি স্বাধীন দেশ ও একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে স্থাপিত অফিসিয়াল ও লিখিত কোনো চুক্তিকে বলা হয় ট্রিটি। অনেক সময় নিচে উল্লেখিত বিষয়গুলো ট্রিটি হিসেবে বিবেচনা করা হয়: ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, প্রোটোকল, কোভেনেন্ট, কনভেনশন, প্যাক্ট, এক্সচেঞ্জ অফ লেটার্স ইত্যাদি। 4. অ্যাকর্ড বা চুক্তি। আন্তর্জাতিক কোনো চুক্তিতে যখন একসাথে অধিক বিষয় যুক্ত থাকে তখন সেটি ট্রিটি হিসেবে বিবেচনা করা হয়, আর যদি চুক্তিতে কম সংখ্যক বিষয় যুক্ত থাকে তখন সেটিকে বলা হয় অ্যাকর্ডস। তবে বর্তমানে ট্রিটি ও অ্যাকর্ড দুটোকে একই অর্থে ব্যবহার করা হয়। 5.
কনভেনশন বা নিয়মপত্র, দুই বা ততোধিক বিরোধপূর্ণ দেশ একটি সাধারণ স্বার্থে একমত হওয়া। এখানে ট্রিটি অপেক্ষা কম বিষয় অন্তর্ভুক্ত থাকবে এবং যে সকল বিষয় মেনে চললে উভয় দেশ উপকৃত হবে, যেমন রামসার কনভেনশন, দ্য ল অফ দ্য সি ইত্যাদি। কনভেনশন ও ট্রিটির মধ্যে আরেকটি পার্থক্য হলো কনভেনশন ইজ লেস ফর্মাল দেন ট্রিটি। 6. রামসার কনভেনশন জলাভূমি ও জীববৈচিত্র্যের অপরিসীম গুরুত্ব অনুধাবন করে 1971 সালের 2 ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে একটি পরিবেশবাদী সম্মেলন হয়, যেখানে জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি সই হয়। এটি রামসার কনভেনশন চুক্তি বলে পরিচিত। 1975 সালে রামসার কনভেনশন চুক্তি কার্যকর হয়। ইউনেস্কোর তত্ত্বাবধানে বর্তমানে 171টি দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত। 1992 সালে বাংলাদেশ এই চুক্তিতে সই করে। বাংলাদেশের দুইটি স্থানকে রামসার চুক্তির অন্তর্ভুক্ত করা হয়, সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর। হাকালুকি হাওরকেও রামসার চুক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতি 3 বছর পর পর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। রামসার কনভেনশনকে আবার কনভেনশন অন ওয়েটল্যান্ডসও বলা হয়। 7. মোডাস ভিভেন্ডি বা অস্থায়ী চুক্তি। অস্থায়ী বা টেম্পোরারি কোনো চুক্তি সাধারণত যুদ্ধ বা দ্বন্দ্বরত দুইটি দেশ সাময়িকভাবে যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্যে যে চুক্তি করে সেটি মোডাস ভিভেন্ডি হিসেবে পরিচিত। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে কোনো সংঘাত বা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হয় না। এই মোডাস ভিভেন্ডিকে আবার সিজ ফায়ার বা আর্মিস্টিচও বলা হয়। আর্মিস্টিচ, সিজ ফায়ার, মোডাস ভিভেন্ডি তিনটি একই অর্থ বহন করে। 8. পিস ট্রিটি বা শান্তি চুক্তি। এই পরিভাষাটি মোডাস ভিভেন্ডি বা অস্থায়ী চুক্তির বিপরীত। পিস ট্রিটির মাধ্যমে চিরস্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা হয়। পিস ট্রিটি বা শান্তি চুক্তি কখনো অস্থায়ী হয় না, শান্তি চুক্তি হয় চিরস্থায়ী। উদাহরণস্বরূপ ক প্যারিস পিস অ্যাকর্ডস, ভিয়েতনাম যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে 1973 সালে সংগঠিত একটি শান্তি চুক্তি। উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধ বন্ধ হয়। খ কোরিয়ান আর্মিস্টিচ এগ্রিমেন্ট। 1953 সালে দুই কোরিয়ার মধ্যবর্তী স্থান পানমুজানে এই চুক্তিটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। যদিও প্রথমে এই চুক্তিটি সিজ ফায়ার বা সাময়িক যুদ্ধবিরতির উদ্দেশ্যে হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তিতে পরিণত হয়। গ পিস অফ ওয়েস্টফালিয়া। হলি রোমান এম্পায়ার বা ইউরোপীয় দেশগুলোতে চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1648 সালে দুইটি চুক্তি একসাথে স্বাক্ষরিত হয়। এই দুটি চুক্তিকে একসাথে ওয়েস্টফালিয়া চুক্তি বলা হয়। প্রথম চুক্তির মাধ্যমে 30 বছরের যুদ্ধ বা 30 ইয়ার্স অফ ওয়ার 1618 থেকে 1648 বন্ধ করা হয়। দ্বিতীয় চুক্তির মাধ্যমে 80 বছরের যুদ্ধ বা 80 ইয়ার্স অফ ওয়ার্স 1568 থেকে 1648 বন্ধ করা হয়। এই যুদ্ধে ইউরোপের প্রায় 8 মিলিয়ন মানুষ নিহত হয়। ঘ ট্রিটি অফ সেভরা। সেভরা চুক্তি হলো প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও বিশাল অটোমান সাম্রাজ্যের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহ্যবাহী চুক্তি। 1920 সালে সংগঠিত হওয়া এই চুক্তির মাধ্যমে ব্রিটেন, ফ্রান্স, গ্রিস ও ইতালি ইত্যাদি রাষ্ট্রগুলো ওসমানীয় সাম্রাজ্যের বিভিন্ন অংশ দখল করে নেয়। ট্রিটি অফ ভার্সাই। ভার্সাই চুক্তি এটি প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তকারী চুক্তি হিসেবে পরিচিত। 1919 সালে জার্মানি ও মিত্র শক্তির মধ্যে এটি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দোষী সাব্যস্ত করা হয়। 9. লেটার অফ ইন্টেন্ট, সংক্ষেপে যাকে LOI বলা হয়। লেটার অফ ইন্টেন্ট হলো এমন একটি সম্মতিপত্র যেখানে দুটি রাষ্ট্র বা দুটি পক্ষের মধ্যে পরবর্তীতে চুক্তি করার ইচ্ছা পোষণ করা হয়। অর্থাৎ এখনই নয়, বরং পরবর্তীতে কোনো এক সময়ে আমরা একটি চুক্তিতে লিপ্ত হব, এমন ইচ্ছে প্রকাশ। যেমন প্রতিরক্ষা সহযোগিতার জন্য বাংলাদেশ 2021 সালের নভেম্বরে ফ্রান্সের সাথে লেটার অফ ইন্টেন্ট সই করেছে।
10 মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU। মৌ বা MOU হচ্ছে খসড়া চুক্তি বা চুক্তির আগের চুক্তি। এই চুক্তি মানার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, তাই চুক্তির শর্ত না মানলেও শাস্তির বিধান নেই। যেমন 2016 সালে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করলে বাংলাদেশের সাথে প্রায় 27টি খসড়া চুক্তি স্বাক্ষরিত হয়। এখন বাংলাদেশ যদি ওই সব খসড়া চুক্তি মানতে অস্বীকার করে, তাহলে চীন অফিসিয়ালি বাংলাদেশকে চুক্তি মানতে বাধ্য করতে পারবে না। একইভাবে 1978 সালে বাংলাদেশ ভারতের সাথে তিস্তা নিয়ে MOU সাইন করেছিল, কিন্তু ভারত তা মানতে বাধ্য নয় বলে তিস্তা সমস্যার সমাধান আজও হয়নি। উল্লেখ্য, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর সাথে জেন্টলম্যান এগ্রিমেন্টের একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। জেন্টলম্যান এগ্রিমেন্ট হলো একটি অনানুষ্ঠানিক, মৌখিক বা অলিখিত চুক্তি যা কোনো রাষ্ট্র আইনগতভাবে মানতে বাধ্য নয়। 11 এনভয় বা দূত, এমন ব্যক্তি যিনি কোনো সরকার বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন, যাকে অন্য কোনো সরকার বা প্রতিষ্ঠানের সাথে কথা বলার জন্য প্রেরণ করা হয়। যেমন জাতিসংঘের এনভয় হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে বাংলাদেশে এসেছিলেন। Someone who is sent as a representative from one government or organization to another. 12 এমিসারি বা গূঢ় সংবাদ বাহক, এমন একজন ব্যক্তি যাকে বিশেষ কোনো কাজের দায়িত্ব দিয়ে বা বার্তা দিয়ে অন্য দেশে পাঠানো হয়। A person sent as a diplomatic representative on a special mission. 13 এম্বাসি বা দূতাবাস, একজন রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর যেখানে বাস করেন তা দূতাবাস হিসেবে পরিচিত। সাধারণত দূতাবাস বৈদেশিক রাষ্ট্র কর্তৃক বরাদ্দকৃত এবং তা দেশটির রাজধানী এলাকায় অবস্থিত। যেমন ইরানের রাজধানী তেহরানে, ইরাকের রাজধানী বাগদাদে, ফ্রান্সের প্যারিসে, জার্মানির বার্লিনে, রাশিয়ার মস্কোতে, মিশরের কায়রোতে বাংলাদেশের দূতাবাস রয়েছে। 14 কনসুলেট জেনারেল, দূতাবাস থাকে রাজধানী শহরে, আর কনসুলেট জেনারেল হচ্ছে রাজধানী ব্যতীত অন্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে থাকে। কনসুলেট জেনারেল দূতাবাসের অধীনেই কাজ করে। যেমন চীনের রাজধানী বেইজিং এ বাংলাদেশের দূতাবাস, আর হংকং এবং কুনমিং এ কনসুলেট জেনারেল রয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দাতে কনসুলেট জেনারেল রয়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস আর ইস্তাম্বুলে কনসুলেট জেনারেল রয়েছে। উল্লেখ্য, কনসুলেট আর কনসুলেট জেনারেল প্রায় একই, তবে কনসুলেট জেনারেলের তুলনায় কনসুলেট একটু ছোট পরিসরে কাজ করে। 15 এম্বাসি অফিসিয়ালস বা দূতাবাসের কর্মকর্তা, একজন রাষ্ট্রদূতের বিভিন্ন কূটনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য কিছু প্রশিক্ষিত ব্যক্তিকে দূতাবাসে নিয়োগ করা হয়। রাষ্ট্রদূতকে সহযোগিতাকারী এসব কর্মকর্তাই দূতাবাসের কর্মকর্তা নামে পরিচিত। 16 অ্যাম্বাসেডর ইন রেসিডেন্স, সরকার কর্তৃক একজন রাষ্ট্রদূতকে যখন অন্য একটি দেশে পাঠানো হয়, তখন সেই রাষ্ট্রদূত প্রেরিত দেশে 4-5 বছর কিংবা তারও বেশি সময় ধরে অবস্থান করেন। যে সকল রাষ্ট্রদূতকে অন্য আরেকটি দেশে নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান করতে হয়, তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডর ইন রেসিডেন্স, অর্থাৎ তার কাজকর্ম একটি নির্দিষ্ট দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। 17 অ্যান অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, এরা হচ্ছে একটি দেশের অনেক উচ্চপদস্থ রাষ্ট্রদূত, যাদের কার্যক্রম কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যের মধ্যে আবদ্ধ থাকে না। প্রথমত, এরা একটি বিশাল অঞ্চল বা রিজিয়ন নিয়ে কাজ করে। মনে করুন বাংলাদেশ সরকার একজন বিজ্ঞ কূটনীতিবিদকে দায়িত্ব দিলেন যে পুরো দক্ষিণ এশিয়ার অঞ্চলে বাংলাদেশের স্বার্থকে দেখাশোনা করার জন্য, কিংবা একজন রাষ্ট্রদূতকে দায়িত্ব দিল সম্পূর্ণ ইউরোপিয়ান অঞ্চলে বাংলাদেশের স্বার্থ দেখাশোনা করার জন্য। বিশাল অঞ্চল নিয়ে কাজ করে এমন কূটনীতিবিদদের বলা হয় অ্যান অ্যাম্বাসেডর অ্যাট লার্জ। দ্বিতীয়ত, যে সকল রাষ্ট্রদূত অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এমন আন্তর্জাতিক সংস্থায় একটি নির্দিষ্ট রাষ্ট্রের হয়ে কাজ করে, তাদের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ বলা হয়। যেমন বাংলাদেশের কোনো একজন রাষ্ট্রদূত যখন জাতিসংঘে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তখন তাকে বলা হয় অ্যান অ্যাম্বাসেডর অ্যাট লার্জ। উল্লেখ্য, প্রশ্ন হতে পারে অ্যাম্বাসেডর
আর অ্যাম্বাসেডর ইন রেসিডেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়? উত্তর হচ্ছে দুটোই প্রায় সেম। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ বোঝাতে অ্যাম্বাসেডর ইন রেসিডেন্স নিয়ে আলোচনা করতে হয়েছে। 18 ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক সুবিধা। এটি দেশের রাষ্ট্রদূত এবং সে দেশের দূতাবাসে অবস্থানরত কর্মীরা ব্যাপক কূটনৈতিক সুবিধা ভোগ করে থাকেন। হোস্ট কান্ট্রি তাদেরকে বিশেষ নিরাপত্তা দিয়ে থাকে, এমনকি বিদেশে অবস্থানকালীন কোনো অপরাধের জন্য তারা গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি হন না। শাস্তি হিসেবে তাদেরকে কেবল নিজ দেশে ফেরত পাঠানো হয়ে থাকে। এ সকল সুযোগ সুবিধাকেই বলা হয় ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। 19 পার্সোনা নন গ্র্যাটা। কূটনৈতিক অঙ্গনে ব্যবহৃত এই টার্মটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ অগ্রহণযোগ্য ব্যক্তি বা অবাঞ্ছিত ব্যক্তি। যদি কোনো রাষ্ট্র মনে করে যে তার দেশে অবস্থানরত অন্যান্য দেশের কূটনীতিকদের মধ্যে কোনো একজন কূটনীতিক তার দেশের জন্য মঙ্গলজনক নয়, বরং তার দেশের জন্য সে ক্ষতিকর হতে পারে, তার দেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট হতে পারে, কিংবা তার দেশের নিরাপত্তার জন্য সে হুমকি হতে পারে, তাহলে দেশটি ওই কূটনীতিককে তার দেশ থেকে বহিষ্কার করতে পারবে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারবে। 1961 সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসের আর্টিকেল 9 অনুযায়ী স্বাগতিক দেশ প্রেরণকারী দেশের যে কোনো কূটনীতিককে কারণ না দেখে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে। তবে কূটনীতিক বহিষ্কারের আন্তর্জাতিক নিয়ম থাকলেও সাধারণত কোনো দেশ এটি বর্তমানে করতে চায় না, কারণ অন্য রাষ্ট্র এতে অপমানিত বোধ করে। তাই কোনো ধরনের কূটনৈতিক সমস্যা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয়। 20 অ্যাম্বাসাড্রেস। মনে রাখা জরুরি, অ্যাম্বাসাড্রেস হলো অ্যাম্বাসেডরের স্ত্রী, অর্থাৎ এটি দ্বারা কোনো মিশনের স্ত্রী প্রধানকে বোঝানো হয়। 21 ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একজন বিখ্যাত ব্যক্তি বা সেলিব্রিটি যিনি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান কর্তৃক নিযুক্ত হয়ে ওই প্রতিষ্ঠানের বা পণ্যের বা সেবার প্রমোশনের কাজ করেন। 22 চার্জ ডি অ্যাফেয়ার্স বা অ্যাড ইন্টারিম। পদের দিক থেকে একজন অ্যাম্বাসেডরের নিচের কোনো কর্মকর্তা যিনি অ্যাম্বাসেডরের অনুপস্থিতিতে অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেন। চার্জ ডি অ্যাফেয়ার্সকে বর্তমানে এআই বা অ্যাড ইন্টারিমও বলা হচ্ছে। 23 মিনিস্টার প্ল্যানিপটেনশিয়ারি। সাধারণত একজন রাষ্ট্রদূত কখনো একা সিদ্ধান্ত নিতে পারে না। রাষ্ট্রদূতকে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তার দেশের ক্ষমতাসীন সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু মিনিস্টার প্ল্যানিপটেনশিয়ারি হলো এমন এক ধরনের বিশেষ রাষ্ট্রদূত যাদেরকে সরকার পরিপূর্ণ ক্ষমতা দিয়ে দেয়, যে কারণে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এদেরকে সরকারের সাথে আলোচনা করতে হয় না। এদেরকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। বিশেষ করে কূটনৈতিক অঙ্গনে যারা অনেক সিনিয়র, একই সাথে অভিজ্ঞ ও বিচক্ষণ, তাদেরকে সরকার এই মর্যাদা দিয়ে থাকে। 24 রেপোর্টার। যিনি কোনো আন্তর্জাতিক সভা বা সমিতির কার্যবিবরণী তৈরি করে তা উচ্চতর সংস্থা বা সাধারণ সভায় পেশ করেন, তাকে রিপোর্টার বলা হয়। অর্থাৎ কোনো কমিটি বা সাব কমিটির ওই সকল ব্যক্তি যাদের দায়িত্ব হলো আলোচনার সারমর্ম তৈরি করা। 25 ইউনিল্যাটারালিজম, একলা চলনীতি। অন্য কোনো রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানকে তোয়াক্কা না করে নিজের মতো করে চলা। উদাহরণস্বরূপ উত্তর কোরিয়ার কথা বলা যায়। উত্তর কোরিয়া কারো কথাই তোয়াক্কা করছে না, বরং নিজের মতো তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। 26 সাংহাই 5। বিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চীনকে বিপাকে ফেলে দিয়েছিল। তাই চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের রাষ্ট্রপ্রধানদের দ্বারা সীমান্ত অঞ্চলগুলোতে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে 1996 সালের 2 এপ্রিল চীনের সাংহাইয়ে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাংহাই 5 গঠন করা হয়। আর এটাই 2001 সাল থেকে সাংহাই সহযোগিতা সংস্থা হিসেবে পরিচিত, ইংরেজিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO। 2001 সালে উজবেকিস্তানকেও এর সদস্যপদ দেওয়া হয়। 2017 সালে ভারত ও পাকিস্তানের সদস্য হয়। তাই বর্তমানে ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান,
তাজিকিস্তান, উজবেকিস্তান এই ৮টি রাষ্ট্র এর সদস্য। বর্তমানে এটি ইউরেশিয়ান অঞ্চলের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সংস্থায় পরিণত হয়েছে। ২৭ সিন ফেইন, বর্তমানে আয়ারল্যান্ড দুই ভাগে বিভক্ত, উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্র। আয়ারল্যান্ড প্রজাতন্ত্র একটি স্বাধীন রাষ্ট্র, অন্যদিকে উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অধীনে। দীর্ঘদিন ধরে তারাও স্বাধীনতা চাচ্ছে, তাই ব্রিটেন থেকে স্বাধীনতার জন্য উত্তর আয়ারল্যান্ডে যে আন্দোলন হচ্ছে সেটি মূলত পেছন থেকে নেতৃত্ব দিচ্ছে সিন ফেইন নামের একটি বামপন্থী রাজনৈতিক দল। এই দলটি মূলত স্বাধীন আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের গেরিলা সংগঠন আইরিশ রিপাবলিকান আর্মির একটি রাজনৈতিক শাখা। আইরিশ রিপাবলিকান আর্মি তাদেরকে অস্ত্রের সাপ্লাই দিচ্ছে, আর সিন ফেইন যুদ্ধের প্রচারণা চালাচ্ছে। ২৮ মৈত্রী চুক্তি ও নিরাপত্তা চুক্তির মধ্যে পার্থক্যসমূহ। রাষ্ট্রগুলো তাদের আন্তঃনির্ভরশীলতার কারণে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয়। সেই চুক্তিগুলো হতে পারে মৈত্রী চুক্তি অথবা নিরাপত্তা চুক্তি। এই উভয় চুক্তির মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। প্রথমত, দুটি রাষ্ট্র যখন তাদের অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ইত্যাদি স্বার্থ উদ্ধারে কোনো সহযোগিতামূলক চুক্তিতে আবদ্ধ হয়, তখন তাকে মৈত্রী চুক্তি বলা হয়। মৈত্রী চুক্তিকে ইংরেজিতে ট্রিটি অফ ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডশিপ ট্রিটি বলা হয়। নিচে কয়েকটি মৈত্রী চুক্তির উদাহরণ দেওয়া হলো। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রিটি অফ আমিটি অ্যান্ড কমার্স, বলিভিয়া ও চিলির মধ্যে ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ, জার্মানি ও তুরস্কের মধ্যে জার্মান টার্কিশ ট্রিটি অফ ফ্রেন্ডশিপ ইত্যাদি। অপরদিকে একাধিক রাষ্ট্র যখন শুধু তাদের নিরাপত্তা সমুন্নত রাখার লক্ষ্যে কোনো চুক্তিতে আবদ্ধ হয়, তখন তাকে নিরাপত্তা চুক্তি বলা হয়। নিরাপত্তা চুক্তির আওতাভুক্ত থাকা দেশ যদি তার নিরাপত্তা রক্ষায় হুমকির মুখে পড়ে অথবা অন্য আরেকটি দেশ কর্তৃক আক্রমণের শিকার হয়, তখন চুক্তিতে থাকা অন্য সকল দেশ রাষ্ট্রটির নিরাপত্তা রক্ষায় এগিয়ে আসতে বাধ্য। নিরাপত্তা চুক্তির কয়েকটি উদাহরণ দেওয়া যাক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত আনজুস চুক্তি, যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত অকাস চুক্তি ইত্যাদি। ২৯ প্রিভেন্টিভ ডিপ্লোমেসি বা প্রতিরোধমূলক কূটনীতি। কোনো রাষ্ট্রই সাধারণত সংঘাত বা দ্বন্দ্বে লিপ্ত হতে চায় না। সংঘাতে জড়ানো একটি রাষ্ট্রের ভাবমূর্তিকে চরমভাবে ব্যাহত করে। তাই সংঘাত এড়িয়ে কোনো একটি দ্বন্দ্ব বা সংকট সমাধান করার লক্ষ্যে যে পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয় তাকেই প্রতিরোধমূলক কূটনীতি বলা হয়। অনেক সময় দুটি রাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে জাতিসংঘ, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক সংস্থা ইত্যাদি এগিয়ে আসে এবং সংঘাত নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে, আর সেটিও প্রতিরোধমূলক কূটনীতির উদাহরণ। ৩০ গানবোট ডিপ্লোম্যাসি বা গানবোট কূটনীতি। স্পিক সফটলি অ্যান্ড ক্যারি আ বিগ স্টিক, ইউ উইল গো ফার। বিখ্যাত এই উক্তিটি মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের। গানবোট ডিপ্লোম্যাসির কথা বলতে গেলে এই উক্তিটি দিয়েই শুরু করতে হয়। তথা গানবোট কূটনীতির মূল কথা হলো শত্রু রাষ্ট্রকে এমনভাবে ভীতি প্রদর্শন করা যাতে সে মনে করে আমি সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং যে কোনো সময় তাকে আক্রমণ করে বসতে পারি, যদিও সরাসরি সামরিক আক্রমণ করার ইচ্ছে আমার নেই। এভাবে কূটনৈতিক কৌশলে সামরিক অঙ্গভঙ্গির মাধ্যমে প্রতিপক্ষকে পিছু হটতে বাধ্য করাকেই গানবোট ডিপ্লোমেসি বলা হয়। উল্লেখ্য, গানবোট ডিপ্লোমেসিকে আবার বিগ স্টিক ডিপ্লোমেসিও বলা হয়। কোয়েশ্চেন টু থিঙ্ক অ্যাবাউট। বঙ্গোপসাগরে বিগ বি ইনিশিয়েটিভকে কেন্দ্র করে জাপানের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের কারণে বাংলাদেশ চীনের কাছে গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সের কারণে ভারতের কাছে বাংলাদেশের একটি ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এর অংশ হিসেবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কাছে। পরাশক্তিগুলোর কাছে বাংলাদেশের এই গুরুত্ব বাংলাদেশের বার্গেনিং পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে। এখন বাংলাদেশ কিভাবে এই বার্গেনিং পাওয়ারকে কাজে লাগিয়ে লাভবান হতে পারে?